প্রিয় শিক্ষার্থীরা, হিন্দু ধর্ম শিক্ষা ক্লাসে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমরা আলোচনা করব আমাদের ষষ্ঠ অধ্যায় থেকে যে গরুর আসন এবং হলাসন, এই দুইটা আসন থেকে যা যা প্রশ্ন তোমার বহু নির্বাচনী প্রশ্নে থাকতে পারে সেইগুলো নিয়ে। তাহলে আজকের পর্বে আমাদের প্রথম প্রশ্ন থাকছে, গরুর মতো দেহভঙ্গি থাকে কোন আসনে? দেখো, প্রথমে একটু খেয়াল করো, গরুর এটা বলতে সাধারণত বোঝানো হয় ঈগল পাখিকে। ঠিক আছে, গরুর বলতে এখানে বোঝানো হয় ঈগল পাখিকে। তাহলে ঈগল পাখির মতো দেহভঙ্গি থাকে কোন আসনে? গরুর আসনে। এরপর 102 নং প্রশ্ন, কাঁধ ভালো থাকে কোন আসনে? কাঁধ ভালো থাকে কোন আসনে? গরুর আসনে। কারণ গরুর আসন যখন অনুশীলন করা হয় কাঁধের একটা ব্যবহার হয়, খুব ভালো একটা ব্যবহার হয়, তাই গরুর আসনে কাঁধটা ভালো থাকে বা এই যত ব্যথা থাকে সে ব্যথাগুলো কমে যায়। গরুর আসনে কোনটি ভালো থাকে? আচ্ছা, আমরা একটা দেখলাম কাঁধ ভালো থাকে, এরপর আছে কিডনি ভালো থাকে। কারণ যখন আমরা এটা অনুশীলন করছি আমাদের বডির যে ব্যবহারগুলো, সেখানে কিডনি ভালো রাখার একটা পজিশন আমরা এখানে করতে পারি, এই জন্য বলা হচ্ছে যে গরুর আসনে কিডনি ভালো থাকে। তারপর 104 নং প্রশ্ন, গরুর আসনটি হাত পা বদল করে, অর্থাৎ বাম পা ডান পা বা বাম হাত ডান হাত, এভাবে হাত পা বদল করে ঠিক কতবার অভ্যাস করতে হয়? আমাদের টোটাল 4 বার অভ্যাস করতে হয়। তারপর 105, গরুর আসনে কতক্ষণ থাকতে হয়, অর্থাৎ সেই আসন অবস্থায় কতক্ষণ আমাদের থাকতে হবে? যে কোনো দেখবে আমাদের বইয়ের মধ্যে যতগুলো আসন আছে প্রায় প্রত্যেকটি আসনই সেই অবস্থানে আমাদের 30 সেকেন্ড করে থাকতে হয়। 30 সেকেন্ড করে থাকতে হয়। এর চেয়ে বেশি থাকলে কিন্তু সেক্ষেত্রে আবার এর পার্শ্ব প্রতিক্রিয়া চলে আসে, তাই আমরা এখানে যতটুকু বলা থাকবে ততটুকুই করব, যাতে এক্ষেত্রে আমাদের অন্য কোনো অসুস্থতা তৈরি না হয়ে যায়। তারপর 106, হলাসনটি নিয়মানুযায়ী কতবার অনুশীলন করতে হয়? হলাসন আমরা প্রথমে দেখলাম গরুর আসন টোটাল 4 বার অনুশীলন করতে হবে। এবার বলা হচ্ছে হলাসন, হলাসনটি আমাদের ঠিক কতবার অনুশীলন করতে হবে? হলাসন আমাদের অনুশীলন করতে হবে 3 বার। যেহেতু এখানে হাত পায়ের আলাদা কোনো ব্যবহার নেই, বাম পা ডান পা, তাই এটা আমাদের টোটাল 3 বার অনুশীলন করতে হবে। 107, কিভাবে পিঠের ব্যথা দূর হয়? কি করলে আমাদের পিঠের ব্যথা দূর হতে পারে? হলাসন। কারণ দেখবে যখন আমরা হলাসন অনুশীলন করি আমাদের পিঠের খুব ভালো একটা ব্যবহার এখানে হয়, তাই পিঠের ব্যথা থাকলে দূর হতে পারে হলাসনের মাধ্যমে। 108, কোন আসনের প্রভাবে মেদ কমে? মেদ কমে অর্থাৎ চর্বি কমে। চর্বি কমে যায় হলাসন অনুশীলনের মাধ্যমে। 109, হলাসনের পর কোন আসন করতে হয়? হলাসন শেষ করে অথবা যে কোনো আসন শেষ করে আমাদের সাধারণত বিশ্রাম নেওয়ার জন্য আমরা শবাসন অনুশীলন করে থাকি। 110, সত্যজিৎ ডায়াবেটিস থেকে বেঁচে থাকার জন্য আসন অনুশীলন করতে চায়, সে কোন আসন অনুশীলন করবে? ডায়াবেটিস থেকে বেঁচে থাকার জন্য, অর্থাৎ ডায়াবেটিস তো একদম নির্মূল করা পসিবল না, কিন্তু এটা নিয়ন্ত্রণ করা পসিবল। তাহলে ডায়াবেটিস থেকে নিয়ন্ত্রণ বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা পসিবল হয় হলাসন অনুশীলনের মাধ্যমে। 111, বলা হচ্ছে হলাসন অনুশীলন করা উচিত নয় কাদের জন্য? খুবই গুরুত্বপূর্ণ। হলাসন কারা কখনো অনুশীলন করবে না? যারা আমাশয় রোগী। আমাশয় রোগী যারা, তারা যদি এটা অনুশীলন করে তাহলে এতে কিন্তু আরো বিপরীত হয়ে যাবে, অসুস্থতা আরো বৃদ্ধি পাবে। আচ্ছা, তারপরে 112 নং প্রশ্ন, গরুর আসন নিয়মিত অনুশীলন করা হলে পায়ে বাত হয় না, ব্রহ্মচর্য রক্ষা করা সহজ হয়, দেহ লম্বা হয়। সবগুলোই এখানে কি প্রত্যেকটাই দেখবে আমাদের বইয়ে প্রভাবের মধ্যে দেওয়া আছে। তারপর চলে যাই পরবর্তী প্রশ্ন, 113 নং প্রশ্ন, হলাসনটি অনুশীলন করার ফলে
মেরুদণ্ড সুস্থ এবং নমনীয় থাকে, পিঠের ব্যথা কমে যায়, হজম শক্তি বাড়ে। আচ্ছা দেখো, এখানে হলাসনের মাধ্যমে হজম শক্তির তেমন কোনো প্রভাব পড়ে না। তো এটা আমাদের এই হলাসন অনুশীলনের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে মেরুদণ্ড সুস্থ এবং নমনীয় থাকে, অর্থাৎ ফ্লেক্সিবল থাকে, তুমি যে কোনো সময় যে কোনো মুভমেন্ট করতে পারবে, এবং তারপর পিঠের ব্যথা কমে যায়। তাহলে প্রথম দুইটা অপশন। এরপর দেখো একটা উদ্দীপক এখানে দেওয়া আছে, বলা হচ্ছে নবম শ্রেণীর ছাত্র ধ্রুবকে দেখা গেল ঈগল পাখির মতো দেহ ভঙ্গি করে যোগাসন করতে। এই আসনটি অনুশীলন দ্বারা তার মঙ্গল হবে বলে তার বিশ্বাস। 114 নং প্রশ্নে বলা হচ্ছে ধ্রুব অনুশীলন করা আসনটির নাম কি? আচ্ছা, ঈগল পাখির কথা যেহেতু বলা হয়েছে তাহলে অবশ্যই এটা কি হবে? গরুর আসন। 115 নং প্রশ্ন, এই আসনটি অনুশীলন করার ফলে ধ্রুবের হাত পায়ের গঠন সুন্দর হবে, বাঁকা মেরুদণ্ড সোজা হবে, হজম শক্তি বাড়বে। আচ্ছা, হজম শক্তির সাথে এই যে গরুর আসনের কোনো সম্পর্ক নেই, তাই এখানে অ্যান্সার কি হবে? হাত পায়ের গঠন সুন্দর হবে, বাঁকা মেরুদণ্ড সতেজ হবে, হজম শক্তি বাড়বে যদি আমরা অর্ধকুর্মাসন করি। এবং এই অর্ধকুর্মাসন সম্পর্কে কিন্তু আমরা পূর্বের যে পর্ব সেটাতে দেখেছি, যারা এখনো দেখোনি অবশ্যই যারা দেখে নেবে। এরপর দেখো আমরা আরও একটা উদ্দীপক দেখে নেই। অনিন্দ পেট, কোমর এবং নিতম্বের মেদ কমিয়ে দেহকে সুঠাম এবং সুন্দর করে গড়ে তোলার জন্য একটি আসন অনুশীলন করে। সে তার বাবার কাছ থেকে জানতে পারে তার পূর্বপুরুষ নিতাই চন্দ্র যোগ সাধনা করে যোগী হয়েছিলেন। 116 নং প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের নিতাই চন্দ্র ঈশ্বরকে কি রূপে ডাকতেন? দেখো, নিতাই চন্দ্র যেহেতু যোগী হয়েছিলেন, একজন যোগী ব্যক্তি কি করে? ঈশ্বরকে পরমাত্মা রূপে আরাধনা করেন, তাহলে এখানে হবে পরমাত্মা। তারপর 117 নং প্রশ্ন, অনিন্দের আসনটি অনুশীলন করার ফলে মেরুদণ্ড সুস্থ ও নমনীয় হয়, পিঠের ব্যথা কমে, হজম শক্তি বাড়ে। আবারও সেম কথাই, হজম শক্তি কিন্তু এখানে বাড়ে না। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সারটা হবে কি? মেরুদণ্ড সুস্থ এবং নমনীয় হয়, পিঠের ব্যথা কমে যায়। আরও একটি উদ্দীপক, মৃণাল দাস হাঁটু গেড়ে বসে নিতম্ব গোড়ালির ওপর রেখে একটি আসন অনুশীলন করেন। এ সময় তার হাঁটু থেকে পায়ের আঙুল পর্যন্ত মাটিতে লেগে থাকে। গত মাসে তিনি তার কন্যা সন্তান জন্মানোর সাথে সাথে সন্তানের মুখে ঘি দিয়ে মন্ত্রোচ্চারণ করেন। আচ্ছা দেখো, এখানে কিন্তু দুইটা অধ্যায় একসাথে মার্চ করে একটা প্রশ্ন বানানো হয়েছে, তাই এভাবে কিন্তু যে কোনো প্রশ্নই থাকতে পারে। তো দেখো 118 বলছে, 118 নং প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকে মৃণাল দাসের পালিত সংস্কারটি কি? এই যে কন্যা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ঘি দিয়ে মন্ত্রোচ্চারণ করেন, তাহলে এটা কোনটা? এটা হচ্ছে জাত কর্ম। তারপর 119 নং প্রশ্ন, মৃণাল দাস আসন অনুশীলনের মাধ্যমে যে রোগ থেকে মুক্তি পাবে তা হচ্ছে শরীরে ভারী হওয়া, যকৃতের অসুস্থতা এবং কাঁধের পেশির ব্যথা। আচ্ছা, এখানে তাহলে দেখো এখানে কিন্তু প্রত্যেকটাই হচ্ছে, তাই না? এই আসনটা অনুশীলনের মাধ্যমে আমরা সবগুলো থেকেই কিন্তু নির্মূল পেতে পারি, শরীরের ভারী হওয়া, যকৃতের অসুস্থতা এবং কাঁধের পেশির ব্যথা। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। আশা করছি এই পর্বের প্রত্যেকটা প্রশ্নই সবাই ক্লিয়ার হতে পেরেছো। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।